আমার ওড়না টেনে নিয়ে মুখ মুছলেন কেন? আমার ইচ্ছে হলো তাই আমি যা করি তার কোনো কৈফিয়ত দেই না। তুমি জানো না আমি কে? আমার এক ভাই এএসপি, আরেক বোন পুলিশের ইন্সপেক্টর। এই তোর ভাই যদি নিতে ব্যর্থ হয় তাহলে আগামীকাল আমরা তোর শরীর থেকে জামাটাও খুলে নেব। এই চল। তুই কে? ইন্সপেক্টর কাজল। আমি যা করি তা হলো ডাইরেক্ট অ্যাকশন। খবরটা মিশা বাইরে দিতে হইব। মাসুদ সাহেব, টেলিফোন তুলবেন না, আগে ওকে ধোলাই করতে দিন। মেয়েদের সাথে বদমাইশি? নিশ্চয়ই তোর ভাই কাউকে দিয়ে আমার কাছে টেলিফোন করাচ্ছে। তোর ভাই জানে না আমি কি জিনিস। মাসুদ সাহেব, যেই আমার কাছে টেলিফোন করুক আপনি বলবেন কাল আমার সাথে কথা বলতে। ওকে? জি ম্যাডাম। কাজল,
কাজল, কাজল বাসায় চলে গেছেন স্যার। আমি জানতে চাই টেলিফোন তোলনি কেন? কেন তোলনি? কাজল ম্যাডাম তুলতে দেননি। হাজতের চাবি কার কাছে? আমার কাছে স্যার। আসামি করে কাজল যাকে ধরে এনেছে, হাজতের তালা খুলে তাকে ছেড়ে দাও। কিন্তু কোনো কিন্তু নয়, আমি অর্ডার করছি, তুমি ওকে ছেড়ে দাও। ওকে। ও তুমি, আমাকে দেখে নিশ্চয়ই অবাক হয়েছ। আমাকে তোমার বোন আটকে রাখতে পারেনি। আমার সৌভাগ্য। ডাইরেক্ট ফায়ার তুই আমাকে করতে চেয়েছিলি, এবার আমি তোকে গুলি করব। সত্যি আপনি না এলে কি যে হতো। তা আপনার পরিচয়? আমার নাম শামীম, বাবার নাম শাহিদুর রহমান, পুলিশ হাবিলদার। আপনি এসব কি বলছেন? শামীম আপনার জীবন বাঁচিয়েছে? না না না, এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না। কারণ আমি তো জানি শামীম একটা ভীরু কাপুরুষ। মোটেও না, শামীম আমার চোখে একজন সাহসী যুবক। ও সাহায্য না করলে আজ হয়তো আমার কিছু একটা হয়ে যেত। আমার কথা মতো কাজ না করলে একটা কিছু ঘটিয়ে দিতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। বড় ভাই, কুল ডাউন। বড় ভাই, কুল ডাউন, কুল ডাউন। আমি চাই তোমার বোনকে চাকরি ছেড়ে দিতে বলবে, নইলে আমি লাশ ফেলে দেবো, লাশ। ভাইয়া, জীবনের কথা চিন্তা করে আমাকে আসামি ধরতে হবে? এ কথা তুমি বলছো ভাইয়া? তুমি? হ্যাঁ, আমি বলছি। কেন বলছি জানিস? আমরা পুলিশের পোশাক পরেছি বলেই কি আমাদের শরীরটা বুলেট প্রুফ চামড়া দিয়ে তৈরি? চুপ করো ভাইয়া, চুপ করো। নিজের কথা ভাব। তুই কি মনে করেছিস যে মেয়েটাকে কেন্দ্র করে তুই লিটন খন্দকারকে গ্রেপ্তার করেছিলি, ওই মেয়েটা সকালে আদালতে ওই আসামির বিরুদ্ধে সাক্ষী দেবার সাহস পেত? লিটন খন্দকারের ভাই মিশা খন্দকার আজ রাতের মধ্যেই ওর মুখ বন্ধ করে দিত। পারতো না ভাইয়া, পারতো না। কারণ ওই মেয়েটি আর কেউ নয়, তোমারই ছোট বোন সোমা। তাই যে কথাটা বলেছ দ্বিতীয়বার বলার চেষ্টা করো না। সোমা এখন ঘুমিয়ে, তোমার কথা যদি শুনতে পায় তাহলে সোমার ঘুম ভেঙে যাবে। তোমার প্রতি সোমার শ্রদ্ধা হারিয়ে যাবে, শ্রদ্ধার পরিবর্তে ঘৃণা করতে শুরু করবে। আমি ইন্সপেক্টর কাজলকে পাঠিয়ে দিচ্ছি। ও শিট! দেখুন স্যার, ভালো করে দেখুন, ক্যাডারদের হাতে 4 জন পুলিশ খুন হয়েছে, অথচ আমরা একজন ক্যাডারকে গুলি করে লাশে পরিণত করতে পারলাম না। কেন পারলাম না? কেননা আপনারা আমাদের 2 হাত বেঁধে দিয়েছেন। কি বলতে চাও কাজল? বলতে চাই, আমরা ক্যাডারদের গ্রেফতার করার জন্য অভিযান চালাতে পারবো, কিন্তু ডাইরেক্ট ফায়ার করে ক্যাডারদের মারার অধিকার পাবো না। এভাবে পুলিশ অভিযান চলতে পারে না। যদি চলে
তাহলে বারবার ক্যাডারদের সাথে গুলি বিনিময়ে আমরাই লাশ হব, ক্যাডাররা নয়। আমাদের লাশের ছবি পত্রিকার পাতাতে ছাপা হবে, কিন্তু ক্যাডারদের লাশের ছবি ছাপা হবে না। স্যার, এই সিস্টেমের পরিবর্তন আনতে হবে। আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদেরও ডাইরেক্ট ফায়ার করার অধিকার দিতে হবে। যদি তা না দিতে পারেন তাহলে আমাদের শরীর থেকে পুলিশের পোশাক খুলে নিন, কারণ দেশ থেকে সন্ত্রাস দূর করার জন্য আমরা পুলিশের পোশাক পরেছি, সন্ত্রাসীর গুলিতে লাশ হবার জন্য নয়। আর যদি এর পরও বলেন আপনার কিছু করার নেই, তাহলে আমি বলছি স্যার, আমার সাসপেন্ড হবে, জেল হবে না ফাঁসি হবে, ওই কথা অন্তত আমি ভাববো না স্যার। আমি ক্যাডারদের ডাইরেক্ট ফায়ার করে মারবো। উত্তেজিত হবার কোনো কারণ নেই কাজল। আজই তোমার কথাগুলো নিয়ে সাথে আলাপ করব। আমার বিশ্বাস পুলিশের স্বার্থে, পুলিশের নিরাপত্তার প্রশ্নে অবশ্যই এই অনুমতিটা পাবো। ওয়েট, রিসিভারে হাত দেবেন না। স্যার, কোনো জরুরি ফোনও হতে পারে। কোনটা জরুরি কোনটা জরুরি না আমি শব্দ শুনলেই বুঝতে পারি, তাই বলছি তোমার কাজ তুমি করো। টেলিফোনটা টেলিফোনের মতোই বাজতে দাও। কি হয়েছে? ম্যাডাম, অনেকক্ষণ ধরে টেলিফোনটা বাজছে, কিন্তু মাস্টার সাহেব তুলতে দিচ্ছেন না। ওয়েট ম্যাডাম, ফোনটা আমার টেবিলে, তাই বলছি। মিস্টার মাসুদ, থানার কোনো টেবিলই কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যালো, হোয়াট? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি এক্ষুনি আসছি। মিস্টার মাসুদ, সন্ত্রাসীদের সাথে কতদিন থেকে লিয়াজও করছেন? কি বলতে চান আপনি? বলতে চাই, টেলিফোনটা কেন বাজছিল আপনি ঠিকই জানতেন। আপনার দুর্ভাগ্য, আপনার ওই সন্ত্রাসীদের মিশনটা সাকসেসফুল হতে দিল না। আর মাত্র 30 মিনিট বাকি। এর মধ্যে 1 কোটি টাকা না পেয়ে এই শ্রমিকদের সবাইকে মেরে ফেলা হবে, আর রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ইন্সপেক্টর কাজল বেঁচে থাকতে তোদের আশা কোনোদিন পূরণ হবে না। আমি তোদের অপারেশন ব্যর্থ করে দেবো। ফায়ার! ভাই, আমরা ভোট দিয়েছি আপনি হবেন গডফাদার। বাস, আমাদের কথার বাইরে কারো যদি কোনো কথা থাকে এখানেই বলো। কি তোমরা কি মনে করো তোমাদের কথা মতোই সবকিছু হবে?
কেউ কোনো প্রতিবাদ না করলেও আমি প্রতিবাদ করব। আমি এই সিদ্ধান্ত মানি না, মানব না, কিছুতেই না। হ্যালো, আব্বাস খান বলছি। লিডার, আমাদের অপারেশন ব্যর্থ হয়েছে। কি বলছো তুমি? ঠিকই বলছি লিডার, আমাদের ক্যাডার কম করে 10 জন মারা গেছে আর দ্বারা গ্রেফতার হয়েছে। তারা গ্রেপ্তার হয়েছে? ঠিক আছে, আমি দেখছি। গডফাদার নাম আব্বাস খান। হ্যালো আব্বাস ভাই, আপনি পালিয়ে যান। আপনার লোক দ্বারা আপনার নাম বলে দিয়েছে। ঠিক আছে, কাল্লো। জি বস। মিশাকে বলো থানা হাজতের মধ্যেই দারাকে মেরে ফেলতে হবে। স্যার, আসামি কোথায়? 3 নম্বর সেলে। সেলটা খুলে দাও, আমি আসামির সাথে কথা বলবো। হাবিলদার সাহেব, এস স্যার। সেলটা খুলে দিন। আসুন স্যার। হাবিলদার সাহেব শুনুন, জি। আপনি সেলটা খুলে এক্ষুনি আসুন, কেস ফাইলটা দেখতে হবে। জি স্যার। এদিকে এসো, খুলে দাও। তুমি যাও। ঠিক এটা আপনি এসেছেন? নাটক। টিকিট কনফার্ম হয়েছে তো? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, মিস্টার আব্বাস, তোমাকে গ্রেফতার করা হলো। অপরাধ? তুমি অপরাধ জগতের গডফাদার। তোমার কথা মতো তোমার সন্ত্রাসীরা আজ রয়্যাল ইন্ডাস্ট্রিজ শ্রমিকদের জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে 1 কোটি টাকা দাবি করেছিল। আমি ইন্সপেক্টর কাজল সেই অপারেশন ব্যর্থ করে দিয়েছি। আমার বিরুদ্ধে তোমার সপক্ষে কি প্রমাণ আছে? প্রমাণ? দারা নামের সন্ত্রাসী, যে তোমাকে গডফাদার বলে চিহ্নিত করেছে। তুমি বোকা ইন্সপেক্টর। অবশ্য তোমার মতো একটা মেয়ে মানুষের পক্ষে এর বেশি অভিজ্ঞতা থাকার কথা নয়। তুমি যদি মনেই করে থাকো আমি অপরাধ জগতের গডফাদার, তাহলে আমাকে গ্রেফতার করার আগে আমার সম্বন্ধে তোমার জেনে নেওয়া উচিত ছিল। একটা চুনোপুটির কথায় বিশ্বাস করে এত সহজে রাঘব বোয়ালকে ধরা যায় না, আর গ্রেফতার করলেও আটকে রাখা যাবে না। আগে থানাতে চলো, তারপর বুঝিয়ে দেব তোমাকে আটক করে রাখতে পারে কি না। এই নিয়ে চলো। ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। আসামি আত্মহত্যা করেছে। আত্মহত্যা করলো কিভাবে বলুন? আমি থানা থেকে বেরিয়ে যাওয়ার পর কেউ এসেছিল? হ্যাঁ, এসপি স্যার এসেছিলেন। তিনি আমাকে হাজতের তালা খুলে দিতে বলেছিলেন, আমি খুলে দিয়েছি। ও শিট! এখন কি করবে মিস কাজল? আমাকে হাজতে ঢুকাবে নাকি আমি চলে যাব?
কিছু বলো মিস কাজল। ওর কিছু বলার নেই আব্বা সাহেব, কারণ একজন মানি লোককে আটক করে রাখার কোনো আইনও নেই। আপনি অবশ্যই চলে যাবেন। আমার অফিসার দ্বারা আপনার অপমানের জন্য আমি সত্যি দুঃখিত। এতে দুঃখ প্রকাশ করার কিছু নেই। আইনের কাজ করার জন্য ইন্সপেক্টর কাজল আমাকে গ্রেফতার করেছে, এই জন্যে আমি মনে কিছু করিনি। কারণ আইনের প্রতি প্রত্যেকেরই শ্রদ্ধাশীল হওয়া উচিত। চলে ইন্সপেক্টর কাজল। থ্যাংক ইউ এসপি সাহেব। কাজল, তুই আমার ছোট বোন, তাই আবারও তোকে বলছি, আগুন নিয়ে খেলতে যাস নে। তোর হাতটাই আগুনে পুড়ে যাবে। খেলতে যখন নেমেছি, খেলা শেষ করেই আমি ক্ষান্ত হব, তার আগে নয়। শোনো, ইন্সপেক্টর কাজলই প্রথম আমাকে থানা পর্যন্ত নিয়ে গিয়েছিল, তাই আমি ইন্সপেক্টর কাজলের লাশ হাসপাতালের লাশ কাটা ঘরে দেখতে চাই। চাইলে কি সবকিছু করা যায়? যায় না। আমি 20 বছর ধরে চাকরি করছি মা। আপনার মতো অনেক দেশপ্রেমিক অফিসারকে দেখেছি, ওরা অনেক কিছু করতে চেয়েছে কিন্তু পারেনি। একদিন অপরাধীদের হাতে ওদের মরতে হয়েছে, অথবা চাকরি থেকে সাসপেন্ড হয়ে বিদায় নিতে হয়েছে। হাবিলদার, এই কথাটাই ম্যাডাম বুঝতে চাইছে না। দেখুন মাসুদ সাহেব, আপনার কাছ থেকে উপদেশ নিয়ে আমার কাজ করতে হবে না। না না, উপদেশের কথা বলছি না, কিছু মনে করবেন না ম্যাডাম। যাদের বিরুদ্ধে আপনি লড়াই করতে চান, ওই দলেরই একজন কিন্তু আপনার নিজের ঘরেই আছে। এই থানার ইনচার্জ কে? আমি। বলুন কি ব্যাপার? ম্যাডাম, টাউন মার্কেটের সামনে থেকে আমার নতুন মাইক্রো চুরি হয়ে গেছে। গাড়ির নাম্বার সহ ডায়েরি করুন, আপনার গাড়ি উদ্ধার হয়ে যাবে। ওস্তাদ, 7 লাখ টাকার গাড়ি মাত্র 50,000 টাকা বেচলেন, বেশি তো হয়ে গেল ওস্তাদ। আরে চোরাই গাড়ির টাকা যা আসে তাই লাভ। जो आपसे आता है वो ही हलाल है। चल। ওস্তাদ, মনে হয় মস্তান বাহিনী টাকাগুলো খাইয়ে নেবে না তো ওস্তাদ? থাম, কি ব্যাপার? রাস্তা বন্ধ করে হাঁটছিস কেন? মনে হচ্ছে রাস্তাটা তোর বাবার কেনা। তোর হয়তো জানা নেই, আমাদের বাবার নামে কোনো রাস্তা নেই, কিন্তু যখন আমরা যে রাস্তা দিয়ে চলি সেই রাস্তা আমাদের নামে হয়ে যায়। এবার টাকাগুলো দিয়ে দে, তোকে লাইন ক্লিয়ার দিয়ে দেবো। হ্যাঁ, এখানে কোনো ট্রাফিক সিগন্যাল দেখছি না, তাই লাইন ক্লিয়ারের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মনে রাখার ব্যবস্থা করলে মনে রাখবি। ওস্তাদ, এই লাইন তো ক্লিয়ার করলেন, রাত কয়টা বাজে?
ওইদিকে ঘরে লেন ক্লিয়ার করুন লাগবো না। তোকে আজ আমি কুপির রক্ত বের করবো। গুলির বাচ্চা হ্যালো, আপনাকে একটা খবর দেওয়ার জন্য টেলিফোন করেছি। গতকাল এক গাড়ি চোর একখান মাইক্রো চুরি করে ইমানদার গ্যারেজে বিক্রি করে দিয়েছে। ওকে, আমি এক্ষুনি যাচ্ছি। শালা মাস্তান, এইবার বুঝবা গাড়ি চুরির মজা। ওরে বাবা, পুলিশ! উস্তাদ, উস্তাদ পুলিশ আইছে, পুলিশ পুলিশ আইছে। আইবার দে, নিশ্চয়ই খবর পাইছে এইখানে চোরাই গাড়ি বিক্রি হয়, তাই কিছু খাইবার আইছে। এই গ্যারেজের মালিক কে? এই পাগলা, ম্যাডাম রে বসবার দে, আর একজন রে 1 ডজন কোক নিয়ে আইবার আইতে ক। ম্যাডাম কষ্ট করে আইছে, গলাটা শুকায়া গেছে না। গ্যারেজের নাম তো ইমানদার গ্যারেজ। তা বেইমানের ব্যবসা কবে থেকে চলছে? হ্যাঁ ম্যাডাম, আপনি ভুল করতেছেন। আমি যাই কিছু করি মাসে মাসে পুলিশের চান্দা দিয়েই করি। পুলিশকে চাঁদা দিয়ে ব্যবসা করিস বলে ভেবেছিস সব পুলিশ ঘুষখোর? বল, গতকাল যে গাড়িটা কিনেছিস সেই গাড়ি চোরের নাম কি? রবিন। ঠিকানা কি? উত্তরপাড়ার বস্তিতে থাকে। শোনো সবাই, এবার থেকে বস্তির সব ঘরের ভাড়ার টাকা আমি দেব। এরপর যদি আর কাউকে বস্তি থেকে উচ্ছেদ করার জন্য গুন্ডার ভয় দেখাও, তাহলে ভাড়ার টাকার পরিবর্তে তোমার হাত দুটো কেটে তোমার জামার 2 পকেটে ঢুকিয়ে দেব। মনে থাকবে তো? কি যে কও বাবা, মনে আবার থাকবো না। আমি আসি। আবার আমি কি করলাম মা? বাপের কথা শুনেই মা ডাকতে শুরু করেছো? 2 দিন আগেও তো আমাকে দেখলে কুত্তার মতো জিভ বের করে হা করে তাকিয়ে থাকতে। মিছা কথা বাবা, সব মিছা কথা। তুমি বিশ্বাস করো, এই বস্তির হগল মাইয়া আমার নিজের মাইয়ার মতো। ঠিক আছে, বিশ্বাস করলাম। এই সুন্দরী, ওকে ছেড়ে দে। আসি মা জননী। রবিন, তুমি আমাদের কে বাবা? আমি তোমাদেরই ছেলে, তোমাদেরই আপনজন। আজকাল নিজের ছেলে বাবা মাকে বাদ দেয় না। তুমি এই বস্তিতে আসার পর নিজের মুখের খাবার পর্যন্ত আমাদের মুখে তুলে দাও। আমাদের জন্য তোমার জীবন বাজি রেখে আমাদের দুঃখে আমাদের পাশে এসে দাঁড়াও। তোমার এই ঋণ আমরা কিভাবে শোধ করব? কি দিয়ে শোধ করব? ঋণ শোধ করার কথা বলছো চাচা? তোমরা যেমন ছিন্নমূল মানুষ, আমিও তাই। আমার বলতে তোমরা ছাড়া আর কেউ নেই। ফুটপাতে ফুটপাতে ঘুমিয়ে ঘুমিয়ে বড় হয়েছি আমি। তাই তোমাদের মাঝে আমি আমার বাবা মায়ের ভালোবাসা আর ভাই বোনের আদর খুঁজে নিতে চাই। রবিন কে? আমি। তোমাকে গাড়ি চুরির অপরাধে গ্রেফতার করা হলো। ম্যাডাম, রবিনকে গ্রেফতার করার আগে আমাদের কথা শুনুন। এর জন্য কোনো কথা শোনার প্রয়োজন নেই, আমি প্রমাণ পেয়েই গ্রেফতার করতে এসেছি। যদি তাই হয় তাহলে রবিনকে একা গ্রেফতার করলে চলবে না, রবিনের সাথে আমাদের সবাইকে গ্রেফতার করতে হবে। আর যদি আমাদের কথা মতো সবাইকে গ্রেফতার না করেন তাহলে আমরা রবিনকে নিয়ে যেতে দেব না। এই, তোমরা সবাই ঘিরে দাঁড়াও। আমি বলছি তোমরা পথ ছেড়ে দাঁড়াও, তা না হলে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হবে। না, আমরা সরব না। সুন্দরী, আমি বলছি তোমরা সবাই পথ থেকে সরে দাঁড়াও। না, আমরা সরব না। সুন্দরী, আমি বলছি তোমরা পথ ছেড়ে দাঁড়াও। তোমরা আমার কথা রাখো। আমি তোমাদের সবার কাছে অনুরোধ করছি, পথ থেকে সরে দাঁড়াও। আমি জেলে গেলে অসহায় মানুষগুলোর কি হবে? না, খবরদার কেউ এগোবেন না।
আসুন, আমার হাত ধরুন, আরে হাত ধরুন, ধরুন, আরে পড়ে যাবেন তো, ধরুন, আসুন, উঠুন। Arrest him. পালিয়ে গেল। মুভ। Oh my God! এদিকে আনো। Oh my God! কুইক অপারেশন করতে হবে। নার্স, ওটিতে নিয়ে যা। হ্যালো, আমি সাব ইন্সপেক্টর মাসুদ বলছি। স্যার, আমি হাবিলদার সাহেব বলছি। কাজল ম্যাডাম সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে মেডিকেল হাসপাতালে আছেন। আপনি দয়া করে খবরটা সহকারী কমিশনার স্যারকে জানিয়ে দিন। ওকে। এই মুহূর্তে ও পজিটিভ রক্তের প্রয়োজন, তা না হলে অপারেশনের সমস্যা হয়ে যেতে পারে। অপারেশনের সমস্যা হবে না ডাক্তার, রক্ত আমি দেব। আপনার কোন গ্রুপ? ও পজিটিভ। আমাকে মাঝে মধ্যে আমার মহল্লার গরিব মানুষদের জন্য রক্ত দিতে হয়, তাই গ্রুপ আমার জানা। আপনি নিঃসন্দেহে আমার রক্ত নিতে পারেন ডাক্তার। ইন্সপেক্টর কাজলের দেহ থেকে অপারেশন করে যে গুলিটা বের করা হয়েছে, ওই গুলি সম্পূর্ণ একটা নতুন আর্মসের গুলি। জি স্যার। আমার ধারণা সন্ত্রাসী গ্রুপই এই আর্মস আমদানি করেছে, তাই আমি সবার উদ্দেশ্যে বলছি, এই সন্ত্রাসী গ্রুপের সদস্যদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। জি স্যার, সে ব্যাপারে আমরা জোর তৎপরতা চালিয়ে যাব। কারণ সন্ত্রাসী গ্রুপের একজন সদস্যকে গ্রেপ্তার করতে পারলেই নতুন ধরনের অস্ত্র আমদানির গডফাদারের ঠিকানাটা আবিষ্কার করা সম্ভব হবে। আমি আশা করব সন্ত্রাসী গ্রুপের অন্তত একজন সদস্যকে অচিরেই পুলিশ হেফাজতে দেখতে পাবো। ওল্ড ডার্লিং, তুমি শুধু তোমার নিজের কথাই ভাবো, আমার দিকে নজর দেবার সময় তোমার এতটুকু হয় না। কি যে বলো ইয়াং লেডি, তুমি পাশে আছো বলেই তো এই বয়সেও মনের নদীতে প্রেমের বান ডাকে। ওহ নটি বয়, মিথ্যে বলার আর জায়গা পাও না। কি যে বলো, তোমাকে ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই ভাবতে পারে না এই বুড়ো। আজ পার্টিটা দারুণ জমেছে। আজকের পার্টিটা খুব বেশ জমেছে, তাই না লিটন সাহেব? আরে এসো এসো সাব ইন্সপেক্টর মাসুদ, বসো। থ্যাংক ইউ আব্বাস সাহেব, থ্যাংক ইউ। খবরটা তুমি জানিয়ে উপকারই করেছো সাব ইন্সপেক্টর মাসুদ। আমি যাকে মারতে চেয়েছি সে বেঁচে থাকতে পারে না। ইন্সপেক্টর কাজল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে গেছে। আমি ওই ইন্সপেক্টর কাজলকে এবার ওই হাসপাতালে লাশ কাটা ঘরে পাঠিয়ে দেবো। আমি যাব, আমি আবার যাব ওই শালির বুকে আর্মস ঠেকিয়ে
আমি আমি ওর বুকটা ঝাঁঝরা করে দেবো, ঝাঁঝরা করে দেবো। না, তোমাকে আর যেতে হবে না। তুমি প্রথম চান্সে ব্যর্থ হয়েছ, তাই আমি এই দায়িত্বটা নিশাকেই দিতে চাই। কে আপনি? এখানে কি চান? খুব তো অহংকার করে দায়িত্বটা দিয়েছিলে, মারতে পেরেছে? পারেনি। ওই শালীর জান এখন দেখছি কই মাছের জান। তবে আমি তোমাকে এরপরও কথা দিচ্ছি, প্রয়োজনে ওর বুকের কলিজার ভেতর হাতটা ঢুকিয়ে ওর জানটা আমি বের করে আনবই। স্টপ স্টপ, বেশি কথা বলবি না। যা করার আমাকে নতুন করে চিন্তা ভাবনা করে করতে হবে। তোকে শুধু দায়িত্ব দিলাম, ওই ছেলের নাম ঠিকানা খুঁজে বের কর। ঠিক আছে বড় ভাই। এই মানুষগুলোর দিকে চেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন ওরা রবিনকে কত ভালোবাসে। চেয়ে দেখুন উকিল সাহেব, আপনি শুধু বলুন আমার রবিন ছাড়া পাবে? ঠিক আছে, আমি জামিনের ব্যবস্থা করে দিচ্ছি। এই তোমরা শোনো, উকিল সাহেব বলেছেন আমার রবিন ছাড়া পাবে। কিন্তু রবিন নামে কোনো আসামি তো থানায় আসেনি। থানায় আসেনি? তাহলে গেল কোথায়? জ্ঞান না ফেরা পর্যন্ত আপনি এখানেই থাকবেন। আর কোনো মতেই কেউ যেন জানতে না পারে হাসপাতাল বদল করে ক্লিনিকে নিয়ে আসা হয়েছে। ও হ্যাঁ, আপনি মনে করবেন না আমি পালিয়ে যাব। জ্ঞান ফিরে এলেই আমি আত্মসমর্পণ করব। শোনো, আমার এই চাকরি জীবনে আমি অনেক অপরাধীকে দেখেছি। তোমার মতো অপরাধীকে যে ম্যাডাম অ্যারেস্ট করেছিলেন, তুমি তুমি পালিয়ে না গিয়ে তাকেই নতুন জীবন দান করলে। সত্যি তুমি তোর মতো মানুষ আমি দেখি, যে তোকে আসামি করে শাস্তি দেবার জন্য ধরে নিয়ে গেল, তার জীবন বাঁচানোর জন্য নিজের রক্ত পর্যন্ত দিয়েছিস। হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছি জানিস? মানুষের বিপদে সাহায্য করা আমার অভ্যাস। ও তো মানুষ না, ও তোকে গ্রেফতার করেছিল। তোর চোখে মনে হচ্ছে পুলিশ মানুষ নয়? না, মানুষ না। মানুষের মধ্যে মানবতা থাকে, পুলিশের মধ্যে মানবতা থাকে না। আমার কথাটা বিশ্বাস না হলে তুই দেখে নিস। তুই মানুষ মনে করে যে পুলিশের জীবন বাঁচিয়েছিস, ওই পুলিশ তোকে ছাড়বে না, ঠিক আবার গ্রেফতার করে নিয়ে যাবে। রবিন, তোমাকে আবার গ্রেফতার করা হলো। অ্যারেস্ট হিম। কি আমার কথাটা সত্যি হলো তো? এবার তো প্রমাণ পেলি পুলিশটা পুলিশই, মানুষ না। নিয়ে চলো। আপনি এখন সম্পূর্ণ সুস্থ, আর কোনো চিন্তা করবেন না। টেক রেস্ট। আপু, তোর জীবনের এই ঘটনাটা
নিঃসন্দেহে গিনেস বুকে ওঠার মতো। তুই যাকে আসামি করে গ্রেফতার করেছিলি সেই আসামি তোর জীবন বাঁচিয়েছে, নিজের শরীরে রক্ত পর্যন্ত দিয়েছে। আর তার প্রতিদান দেবার জন্য তোর বুবু নিজে পুনরায় গ্রেফতার করতে লজ্জা পাবে বলে অন্য পুলিশ দিয়ে ধরিয়ে থানায় নিয়ে গেছে। এসব কি বলছো তুমি? কেন মনে হয় অবাক হয়েছে? মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানেন না? সত্যি অপূর্ব আপনার চরিত্র। আরে মানুষের মধ্যে তো সামান্যতম মানবতাও থাকে, আপনার মধ্যে তাও নেই। আপনার মতো অকৃতজ্ঞ মানুষের কথা আমার সারা জীবন মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, সারা জীবন মনে থাকবে। আপু, এই কাজটা করা তোর উচিত হয়নি। বিশ্বাস কর, আমি কিছুই জানি। আমি বলবো না। বল, বলতে তোকে হবেই, বল। বল না, বলবো না। মিস্টার মাসুদ, ওকে কেন গ্রেফতার করেছেন? কারণ একটাই, যে অপরাধে আপনি ওকে গ্রেফতার করেছিলেন কেসটা আমার ছিল, আপনার নয়। স্বীকার করি, কিন্তু আপনি অসুস্থ বলে আসামি তো আর বাইরে থাকতে পারে না, তাই গ্রেফতার করেছি। আর আমি যদি বলি এটা ছিল আপনার অজুহাত, আসল কারণ অন্য কিছু? থাকলেও থাকতে পারে। এজন্য আমি আপনাকে কৈফিয়ত দিতে রাজি নয়, কারণ আপনার চেয়ে অনেক বড় অফিসারের কথা মতো আমি ওকে গ্রেফতার করেছি। আমি বলছি রবিনকে ছেড়ে দিন। আমার ছেড়ে দেওয়ার কোনো ক্ষমতা নেই। ঠিক আছে, আমি ওকে ছাড়ানোর ব্যবস্থা করব। তুমি এসব কি বলছো বোন? ঠিকই বলছি। এই মুহূর্তে আমি যা বলছি একজন পুলিশ হিসেবে নয়, মনে করুন আপনার একজন বোন হিসেবে। আপনার তো অনেক আছে, কিন্তু যে রবিন গাড়িটা চুরি করেছিল ও নিজের জন্য করেনি, বস্তির অসহায় মানুষের জন্য করেছিল। তাই আমি আপনাকে অনুরোধ করছি কেসটা তুলে নিন। কেসটা তুলে নিচ্ছি। কেসটা একটু দেখেন। এখন কি করবেন? এবার নিশ্চয়ই ছেড়ে দেবেন? হাবিলদার স্যার, আসামিকে ছেড়ে দাও। ওকে স্যার। বসুন। ম্যাডাম, নিয়ে এসেছি। তুমি ওনার গাড়ি চুরি করেছিলে, উনি তোমার বিরুদ্ধে কেসটা তুলে নিয়েছেন। আপনার কথা আমার চিরদিন মনে থাকবে। এসো আমার সাথে। আমার মনে হয় আপনি বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কল্পনার রাজ্যে বসবাস করে সিনেমার নায়ক নায়িকার মতো একটা কিছু ভাবছেন। আমি বলবো, আপনি যে চিন্তাই করুন না কেন, পুরোটাই আপনার ভুল। এই ভুলটাই আমি ফুল করে আমার মনের ফুলদানিতে সাজাতে চাই। একটা ঘটনাকে কেন্দ্র করে তোমার সাথে আমার পরিচয়, কিন্তু পরবর্তী ঘটনাগুলো আমার জীবনে তোমার সম্পর্কে নতুন একটা পরিচয়ের জন্ম দিয়েছে, যে পরিচয় আমি ছাড়া হয়তো আর কেউ জানতে পারবে না। তাই আমি তোমাকে ভালোবাসতে চাই। হয় না, হতে পারে না। একজন গাড়ি চোরের সাথে একজন পুলিশ অফিসারের ভালোবাসার সম্পর্ক হতে পারে না। কেন পারে না? তুমি তো নিজের জন্য চুরি করো না, করো অসহায় মানুষের জন্য। তাই তোমাকে ভালোবেসে আমি ভুল করব না। এরপরও যদি তোমাকে ভালোবাসার অধিকার আমাকে না দাও, তাহলে একজন চোরের রক্ত একজন পুলিশ অফিসারের শরীরে থাকতে পারে না।
বের করে দেব, আমি বের করে দেব, এই রক্ত আমি বের করে দেব। তুমি আমাকে গ্রেফতার করে নিয়ে যাও, পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে অনেক বড় অফিসার বানিয়ে দেবে। এই কাজটা করতে পারলে আপনার কথাটা মোটেও মিথ্যে হতো না, কিন্তু এটা যে আমার পক্ষে সম্ভব নয় সেটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু কাজল আমার বোন, এই কথাটা জানার পরেও আমার বোনকে মেরে ফেলার জন্য গুলি করাটা অবশ্যই ঠিক হয়নি। তুমি বলছো ঠিক করা হয়নি, কিন্তু আমি তো মনে করি তোমার বোন বেঁচে থাকলে আমার বেঁচে থাকাটা যে কোনো সময় হারাম হয়ে যেতে পারে। বড় ভাই ঠিকই বলেছে, যদি তোমার বোনকে বাঁচাতে চাও তাহলে ওকে পুলিশের চাকরি ছেড়ে দিতে বলো, নইলে তুমি তোমার বোনকে বাঁচাতে চাইলেও বাঁচাতে পারবে না। এখানে একটা সই করে দে। কি লেখা আছে এতে? তুই স্বইচ্ছায় চাকরিটা ছেড়ে দিচ্ছিস। কেন? হঠাৎ চাকরি ছেড়ে দেবার প্রশ্ন উঠলো কেন? কারণ একটাই, জীবনের নিরাপত্তা। তোর উপরে হামলা আমাকে ভাবিয়ে তুলেছে, তাই আমি চাই চাকরি করার তোর আর কোনো প্রয়োজন নেই, কারণ চাকরির চাইতেও তোর জীবনের দাম অনেক বেশি। আমার একটা কথা জবাব দেবে ভাইয়া? আমাকে চাকরি থেকে সরিয়ে দেবার জন্য তুমি কত টাকা ঘুষ খেয়েছো? কি বলতে চাস তুই? বলতে চাই, আইনের পোশাক পরে আইনের চোখে যারা শত্রু তাদের সাথে হাত মিলিয়ে পথ চলতে চলতে তুমি যে একজন আইনের সৈনিক, এই সত্য কথাটা তুমি অনেক আগেই তোমার মন থেকে মুছে ফেলেছো। তাই তুমি মনে করো তোমার শত্রু মতো যারা পথ চলতে পারবে না তাদের যে কোনো ভাবে সরিয়ে দিতে হবে। চিৎকার করে কথা বলবে না। আজ বুঝতে পারছি ভাবি কেন তোমার সাথে একই ছাদের নিচে বসবাস করতে পারেনি, কারণ একটাই ছিল, তোমরা দুজন ছিলে দুই মেরুর মানুষ। এই যে শোনা শোনা শোন, কাজল যা বলছে তা কি তুইও মনে করিস? আমি এবং তোরা তোরা আমরা কি দুই মেরুতে বসবাস করছি? হ্যাঁ, আপু যা বলেছে তার কোনোটাই মিথ্যে নয়। তাই আমরা ভাবছি একই ছাদের নিচে তোমার সঙ্গে বসবাস করা আমাদের সম্ভব নয়। আর কেউ সম্ভব নয় আমার পক্ষে চাকরি ছেড়ে দেয়া। তাই তোমাকে এই মুহূর্তে বলতে বাধ্য হচ্ছি, আমরা দু বোন এই বাড়িতে আর থাকবো না। কাজল, তোমার এই বুড়ো চাচার বাসায় যদি উঠতে আমি খুশি হতাম। তুমি খুশি হতে চাও? তাহলে তোমাকে দুঃখ দিয়ে তোমার খুশিটা নষ্ট করব না চাচা। শালার ব্যাটারি অনেকদিন পর পাওয়া গেছে, ওর ব্যাটারি ডাউন করে দিতে হবে। শেষ করে দেবো।
শেষ শালা, চল। সুন্দরী, তোর রবিন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, জলদি চল। রবিন, 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 কথা বল, কথা বল রবিন, কথা বল। তুই তো আমাকে চেয়ে মরতে পারিস না, আমি তোকে মরতে দেব না, কিছুতেই না। তুই শোন, তুই আমার রবিনের জীবন আমাকে ফিরিয়ে দিবি। আরে তুই তো জানিস তোর এত বড় দুনিয়াতে রবিন ছাড়া আর আমার কেউই নেই। তুই তো জানিস রবিন আমার সুখ দুঃখের একমাত্র সাথী। তাই তোকে আমার রবিনের জীবন ফিরিয়ে দিতেই হবে, দিতেই হবে। আর যদি আমার রবিনকে আমার কাছ থেকে তোর কাছে নিয়ে যেতে চাস, তাহলে আমাকেও রবিনের সাথে তোর কাছে নিয়ে যেতে হবে। বল খোদা, তুই কোনটা করবি? রবিনের জীবন ফিরিয়ে দিবি না রবিনের সাথে আমাকেও তোর কাছে নিয়ে যাবি? বল খোদা, বল। শোনো, অপারেশন সাকসেসফুল, তোমার রবিন সত্যি সত্যি বেঁচে গেছে। হে খোদা, হে আল্লাহ, তোর এই দয়ার কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। হ্যালো, ইন্সপেক্টর কাজল বলছি। ম্যাডাম, একটা গোপন খবর দিচ্ছি। আজ রাত 10টায় নিরিবিলি রোড দিয়ে কিছু অত্যাধুনিক অস্ত্র পাচার হবে। আমি দেখছি। সবাই নইলে গুলি করবো। গাড়ির ব্যাগ ডালা খোল। বল, এই অস্ত্রের মালিক কে? বল। জানি না। জানিস না? জানাবি। জানার মতো ওষুধ দিলে ঠিকই জানাবি। বলবো, সব সত্যি কথা বলবো, তবে এখানে নয়, আদালতে। কথাটা আব্বাস খানকে জানাতে হয়। কাল্লু যদি একবার আদালতে মুখ খুলে দেয়, তাহলে আমাদের মুখোশ খুলে যাবে। আর মুখোশ খুলে যাবার অর্থ এই শহর ছেড়ে, এমনকি এই দেশ থেকে পালাতে হবে। তাই কাল্লুকে আদালতে ওঠার আগেই শেষ করে দিতে হবে। কাল্লু তো মরবে সূর্য উঠলে, কিন্তু সূর্য ওঠার আগেই ইন্সপেক্টর কাজলকে মারবার চেষ্টা করো।
ম্যাডাম, আপনার ধারণাটাই সত্যি হলো। বলুন তো, আপনি কি করে বুঝেছিলেন এই বাড়িতে হামলা হতে পারে? জানতাম বলেই কমিশনার স্যারের অনুমতি নিয়ে আপনাদেরকে থানার বাইরে নিয়ে এসেছিলাম। আমার জীবন রক্ষায় আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমাদের ছোট করবেন না ম্যাডাম, আমরা সবাই এখনো নষ্ট হয়ে যাইনি। আমি বলবো মিশা, ভুলটা তোমার। তোমার উচিত ছিল ছাগল দিয়ে যেমন হাল চাষ করা যায় না, তেমনি আনারের শিকারি দিয়ে বাঘিনীকে ঘায়েল করা যায় না। এখন কি হবে? যদি ও ইন্সপেক্টর কাজল কাল্লুকে আদালতের কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে আমাদের খবর হয়ে যাবে। হবে না। প্রথম ভুলটা আমি করলেও দ্বিতীয় ভুলটা আমি করব না। মাসুদ সাহেব, আপনার জন্য মিষ্টি? ভাবছেন কিসের মিষ্টি? মিষ্টিটা অবশ্য আজ অন্য কোথাও খাওয়ার কথা ছিল আপনার, কিন্তু কি করবেন বলুন? অপারেশন ব্যর্থ হওয়ার জন্য ওরা তো আর মিষ্টি খাওয়াবে না, তাই আমি আপনাকে মিষ্টি খাওয়াতে এসেছি। আপনি নিজেকে কি মনে করেন? একজন সত্যিকারের পুলিশ অফিসার নিজেকে যা মনে করে আমিও তাই মনে করি। শুধুমাত্র আপনার মতো কিছু পুলিশ অফিসার নিজেদের অন্য কিছু মনে করে। টাকা দিয়ে আপনার জন্য মিষ্টি এনেছেন, খেয়ে নিন স্যার। শাট আপ! ছোট মুখে বড় কথা দ্বিতীয়বার বলার চেষ্টা করলে ওই মুখে আমি একটা থাপ্পড় মেরে দেব। মনে রেখো, আমি তোমার আন্ডারে নই। ঠিক বলেছেন মিস্টার মাসুদ সাহেব, আপনি এই থানার একজন সাব ইন্সপেক্টর, আর শাহিদুর চাচা একজন হাবিলদার। তেমনি ভবিষ্যতের জন্য আপনারও মনে রাখা উচিত আমি এই থানার একজন ইন্সপেক্টর এবং আমিও আপনার আন্ডারে নই। তাই ভবিষ্যৎ একজন সাব ইন্সপেক্টর হিসেবে আইনের প্রতি আপনার কর্তব্যের কথা ভুলে গেলে আমিও আপনার মুখে একটা থাপ্পড় মেরে থানা থেকে বের করে দেব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? শাহিদুর চাচা, ইয়েস ম্যাডাম। আসামিকে পুলিশের গাড়িতে তোলার ব্যবস্থা করুন, আদালতে নিয়ে যাবার সময় হয়ে গেছে। জি ম্যাডাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু ওয়া রাসূলুহু। হাবিলদার সাহেব। জি ম্যাডাম। ওনাদের সরতে বলুন তো। ঠিক আছে। এই যে ভাই, ভাই আমাদের একটু সাইড দেন। পালাবি কোথায়? নাম আমার মিশা, জুলুম করা আমার পেশা। পুলিশে যে একবার ধরা পড়ে ওকে আবার ধরা পড়তে হবে। No talk. আমি তোমার খুনিকে ছাড়বো না বাবা, ছাড়বো না। শামীম, এই কথা তুমি বলো না। তোমার বাবার খুনিকে শাস্তি দেবার জন্য আইন আছে, আমি আছি। আইন তোমার বাবার খুনিকে ঠিকই শাস্তি দেবে। কিছুই করতে পারবে না। আমি বলছি, যে আইন নিয়ে আপনি অহংকার করছেন, ওই আইন সুযোগ পেলে আপনাকেও ছাড়বে না। ওই আইন একদিন আপনাকেও অপরাধী সাজিয়ে দেবে।
এই ভাগ শালা, ভাগ। তোর এক বাটি হালিমের দাম 10 টাকা। বাচ্চারা, তোদের ঘরে মা বোন নাই? সবাই যদি মা বোন হয় তাহলে ঘরের বউ হবে কে? সুন্দরী, এদিকে আয়, এখানে বস। আচ্ছা সুন্দরী, তুই আবার হালিমের দোকান দিলি কেন? আচ্ছা, আমার টাকা কি তোর কাছে খুব বেশি পাপের টাকা মনে হয়? আরে তোর টাকা আমি নেব কেন? তুই তো আমার জীবন থেকে পর হতে যাচ্ছিস। তোর চোখে তো এখন ওই ইন্সপেক্টর কাজলের স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। সুন্দরী, তুই আমার কথা শুনবি না? তুই শুধু তোর জেদ নিয়ে থাকবি? তোর আর কি কথা শুনবো? তোর তো সমস্ত কথা ওই কাজলকে নিয়ে। বল আমি মিথ্যা বলেছি? আরে শোন, তুই কোথায় কি করিস আমি সব খবর রাখি। আসলে তোর মাথা খারাপ হয়ে গেছে সুন্দরী। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার মতো করে তুই যদি আমাকে নিয়ে ভাবতি, তাহলে আমার পাশে কোনো ছেলেকে দেখলে তোর মাথা খারাপ হয়ে যেত। আরে বেমান শোন, একদিন তুই ঠিকই প্রমাণ পাবি আমি তোকে কত ভালোবাসি, কত ভালোবাসি। নোট মিস্টার গোলাম নবী, গেম এখন আমাদের কন্ট্রোলে। বল আমি করেছি, ব্যাট দিয়ে বল মেরেছে কাজল, ক্যাচ উঠে গেছে, আর ওই ক্যাচ ধরে কাজলকে আউট করতে হবে আপনাকে। মিশার কথাটা সহজ করে আমি বলে দিচ্ছি, তোমার বোন কাজলের কাছ থেকে আসামি পালিয়ে গেছে। এই ব্যর্থতার কারণ দেখিয়ে কাকে সাসপেন্ড। আমরা এখন থেকে 24 ঘন্টা পর কাজলের শরীরে আইনের পোশাক দেখতে চাই না। আমার সাসপেন্ড অর্ডার তুমি নিজে নিয়ে এসেছো ভাইয়া? ইয়েস, এই জন্য আমি সাসপেন্ড অর্ডার এনেছি। তোমার ব্যর্থতার জন্য একজন আসামি পালিয়ে যাবার সুযোগ পেয়েছে। সো দায়িত্বহীন পুলিশ অফিসারের এই পুলিশ ডিপার্টমেন্টে থাকার কোনো অধিকার নেই। দায়িত্ব সচেতনতার কথা তুমি বলছো? নিজের মনকে, নিজের বিবেককে শুধু একবার প্রশ্ন করো, জবাব পেয়ে যাবে। আইনের পোশাক পরে তোমরা কি করছো? তোমার মতো বাজে কয়েকজন অফিসার আইনের পোশাকটিকে সাধারণ শার্ট প্যান্ট মনে করে, কিন্তু আমি তা মনে করিনি বলেই আজ তুমি আমার উপর দায়িত্বহীনতার অভিযোগ চাপিয়ে দিয়ে আমার জন্য সাসপেন্ড অর্ডার নিয়ে এসেছো। শুধু একটা কথা মনে রেখো, আমার শরীর থেকে আইনের পোশাক খুলে নিলেই তুমি নিশ্চিত হতে পারবে না, নিশ্চিত হতে পারবে না ওই অপরাধ চক্র। আই উইল কিল অল দ্য বাস্টার্ড। এবার আমার ডাইরেক্ট ফায়ার থেকে কেউ বাঁচবে না, কেউ না, এমনকি তুমিও না। ম্যাডাম, 1 মিনিট। সেদিন তো অনেক বড় কথা বলেছেন, আজও অনেক বড় কথা বলেছেন। যাক, সেটা অবশ্য আপনার পার্সোনাল ম্যাটার। তবে আপনার সাথে আমার একটা হিসেবে লেনদেন ছিল, লেনদেনটা আমি শেষ করে দিতে চাই। ওকে গ্রেফতার করো। রবিন!
শহীদ ভাই, সুন্দরী তুমি? হ্যাঁ আমি। তুই আমার জীবন থেকে আমার রবিনকে কেড়ে নিয়েছিস। আমি তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। কি করছিস? হাত ছেড়ে দে। আমি ওকে খুন করে তোকে আমার করে রাখবো। তুমি কি মনে করো তোমার শক্তির চেয়ে আমার শক্তি কম? রবিন আমার। অসম্ভব। রবিন আমার। লিটন, তুই এই সমাজের শত্রু, আইনের শত্রু। তোর মতো সন্ত্রাসীকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখলে সমাজের ক্ষতি, আইনের ক্ষতি। হ্যালো, শোন, তোর ভাই লিটনকে আমি এক্ষুনি খুন করব। মণিপুর চৌরাস্তার মোড়ে ওর লাশ কথা বল ভাই। তোমরা দেখো আমার সোনার টুকরা ভাইটা লাশ হয়ে রাস্তায় পড়ে আছে। লাশ হয়ে রাস্তায় পড়ে আছে, লাশ হয়ে রাস্তায় পড়ে আছে। ওই রবিন শালাকে আমি ছাড়বো না। আমি ওকে নোটক করে দেবো, নোটক। এই পুলিশ, এতদিন তুই আমাদের অনেক টাকা খেয়েছিস। তোর বোনের প্রেমিক রবিন আমার ছোট ভাই লিটনকে খুন করেছে। এবার তুই নিজের হাতে তোর বোনকে খুন করবি, খুন করবি। এই অফিসার, ভাবছিস কি আমাদের ডিসিশনের বাইরে কোনো ভাবনা নেই? এই নে পিস্তল। না, তোর পিস্তল দিয়ে তুই খুন করবি, নইলে তোর বোনের সাথে তুইও খুন হয়ে যাবে। তুই কাজলকে সাইজ করবে গোলাম নবী, আর কাজলের ছোট বোনকে
সাইজ করব। এই আমি করেছে, এবার তুই নিজের হাতে তোর বোনকে খুন করবি, খুন করবি। কাজল, কাজল, বেরিয়ে আয়। কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে মিস্টার গোলাম নবী? উদ্দেশ্য একটাই, আইনকে হাতে তুলে নিয়ে সাব ইন্সপেক্টর মাসুদ ও মিশার সহযোগীদের তুই নির্মমভাবে হত্যা করেছিস। আজ এই অপরাধে আমি তোকে গুলি করে হত্যা করতে এসেছি। এটাই স্বাভাবিক। তুমি আইনের রক্ষক হয়ে ওইসব সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে কাজ করে এসেছো। তার জেনেও আমি তোমার বুকে গুলি চালাতে পারিনি, কারণ তখন ছিল আমার শরীরে আইনের পোশাক আর তুমি ছিলে আমার বস। আজ আমার নিশানা তোমার মতো আইন বিরোধী লোকদের দিকে তাক করে আছে। ওদের আমি ডাইরেক্ট ফায়ার করে একের পর এক নির্মূল করে দেব, এ আমার প্রতিজ্ঞা। সেই সুযোগ পেলেই তো তুই সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করবি। তার আগেই আমি তো এটাই চেয়েছিলাম রে বোন, তোর মতো সৎ নীতিবান পুলিশ অফিসারের গুলিতে আমার এই শরীরের অপবিত্র রক্ত ঝরে যাক। এই দেখ, আমার পিস্তলে কোনো গুলি নেই। আমি তোকে মারতে আসিনি রে বোন, মারতে আসিনি। তুমি কি করলে? এই দেশে তোর মতো সৎ পুলিশ অফিসারের বড় প্রয়োজন রে বোন, বড় প্রয়োজন। আমি চাই তুই আবার আইনের পোশাক পরে দেশ বিরোধী সন্ত্রাসীদের নির্মূল করবি। আমার মতো ভুল পথে চলা পুলিশ অফিসারদের আইনের প্রতি সচেতন করবি। আমার অনুরোধ রে বোন, আমার অনুরোধ। দিন আপনি নিজেই আইন আমার হাতে তুলে নিতে মানা করেছিলেন, আর আমি বলেছিলাম ওই আইনের মানুষই আপনাকে একদিন সুযোগ পেলে ঘায়েল করবে। আজ কিন্তু আমার কথা সত্যি হয়েছে আর আপনার কথা মিথ্যে হয়েছে। হ্যাঁ, মিথ্যে হয়েছে। যে কাজটা আমি আইনের পোশাক পরে করতে পারিনি, সেই কাজটা আমি করতে শুরু করেছি। আমি অপরাধী চক্রকে ডাইরেক্ট ফায়ার করে মেরে ফেলবো। তুই তো তোর কথা বলছিস, একবার আমার কথাটা ভাব। আমি তো তোর সাথে ঘর ছেড়ে বেরিয়ে এসেছি, তাই তুই অন্ধকার জগতে চলে গেলে আমি কোথায় থাকবো? তোর জন্য শামীম রইল। শামীম তোকে সারাটি জীবন ওর বুকে আগলে রাখবে। শামীমা, তোমার বোনের কথা তো তুমি ঠিকই বললে কাজল। আমার জন্য কি বলবে তুমি? আমাকে ভালোবাসার লোভ দেখিয়ে, তোমাকে ভালোবাসতে শিখিয়ে আজ তুমি কি আমার জীবন থেকে দূরে সরে যেতে চাও কাজল? রবিন, যেদিন তোমাকে আমি আমার ভালোবাসার লোভ দেখিয়েছিলাম, সেদিন জানতাম না আমার জীবনটা এমনি ভাবে এলোমেলো হয়ে যাবে। তাই তুমি আমাকে ক্ষমা করে দাও রবিন। আমার এই অন্ধকার জীবনের পেছনে ছুটতে ছুটতে তুমি তোমার জীবনটাকে অন্ধকারে ঢেকে দিও না। আমি স্বার্থপর প্রেমিক নই কাজল। তোমার প্রতিটি পদক্ষেপে আমি তোমার পাশে ছায়ার মতো থাকতে চাই। যদি মরণ আসে, দুজনেই মরব। দুজন নয়, তিনজন। অবাক হবার কিছু নেই। আমি একসময় তোমাকে খুন করার কথা বলেছিলাম, এখন আবার সেই আমি তোমার সাথে মরার কথা বলছি, তাই না? এই জন্য বলছি, তুমি যে নিজেকে আমার বোন বলে পরিচয় দিয়েছো, আর সেই বোনের জন্য আমার মরতেও আপত্তি নেই। মিলাও হাত। চল নাম
আমার মিশা, জুলুম করা আমার পেশা। পিচ্ছিটাকে নিয়ে চল, কাজে লাগবে। চল। ভাই ভাই, আমাকে একটু সোনাপুর বস্তিতে নিয়ে চলুন। আচ্ছা, ওঠেন। রাখেন, এনেন ভাড়া। রবিন ভাই, কাজল আপা। হ্যাঁ, আরে শামীম, তোমার এই অবস্থা? আচ্ছা, কে করেছে? মিশা আমাকে মেরে শোভাকে তুলে নিয়ে গেছে। টানলে মাথা আসে। তোকে তুলে এনেছি তোর বোন আর তার প্রেমিক পুরুষ রবিন। তোকে বাঁচাবার জন্য ছুটে আসবে, আর তখন ওদের নোটক করে দেবো। নোটক, নাচ, নইলে আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। তোরা সব ফুর্তি কর, আমার মৃত্যুর নিশানায়। যতক্ষণ ওই রবিন কুত্তার বাচ্চা না আসবে ততক্ষণ পর্যন্ত নাচ চলবে, নাচ চলবে, নাচ। Oh!
ঠিক কাজটি করেছি। তোকে একদিন বলেছিলাম না, আমি ঠিকই প্রমাণ করব আমি তোকে কত বেশি ভালোবাসি। সুন্দরী, তুমি কি করলে বোন? বোনের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না বোন। সুন্দরী, আমি তোকে মতে দেবো না। সুন্দরী, রবিন, সুন্দরী, রবিন তোমার। সুন্দরী, 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 সুন্দরী।